64টা জেলার মধ্যে 55টা জেলাতেই আমাদের প্রজেক্ট আছে। প্রায় 5 লাখ মেট্রিক টন কার্বন ইমিশন আমরা বাই দিস টাইম আমাদের প্রজেক্ট থেকে কিন্তু এটা রিডাকশন করা হয়েছে। এটা শুধুমাত্র একটা বিজনেস না, শুধুমাত্র একটা জবের প্ল্যাটফর্ম না, পাশাপাশি আমরা ক্লাইমেট চেঞ্জেও কিছু কন্ট্রিবিউশন করতেছি। ওয়েলকাম সবাইকে বিস্টেকের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা চলে এসেছি স্কিউব টেকনোলজিস লিমিটেডের অফিসে। কথা বলবো তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আসাদুল্লাহ আহমেদ স্যারের সাথে। কেমন আছেন স্যার? জি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। স্কিউব টেকনোলজিস লিমিটেড বাংলাদেশে সোলার প্যানেল সলিউশনসের একটা পরিচিত নাম। কথা বলবো তাদের সাথে, জানবো তাদের জার্নি এবং সম্ভাবনা, চ্যালেঞ্জেসের জায়গাগুলি নিয়ে। স্যার, স্কিউব টেকনোলজিস লিমিটেড অনেক বছর ধরে বাংলাদেশে কাজ করছে এবং খুবই পরিচিত একটা নাম। তো আপনাদের কাজ করার পিছনে এই গ্রিন টেকনোলজি বা রিনিউয়েবল টেকনোলজির এই জার্নিটা কিভাবে শুরু হলো এবং কিভাবে আপনারা উৎসাহ পেলেন? থ্যাংক ইউ। আসলে আমাদের জার্নিটা হচ্ছে 2015 সাল থেকে। 2015 সালে বিজনেস করতে হবে এই চিন্তা ভাবনা থেকে আমাদের যে মানে এন্টারপ্রেনার আমাদের শামীম হাসান মহাবুল্লাহ সাহেব, উনি চেয়ারম্যান, এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর সুজয় কুমার সাহা, ওনারা দুইজন বিজনেস করবেন, এটা হলো মেন কথা। বিজনেস করার চেষ্টা করছেন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের বিজনেস করছেন। একটা সময় ওনাদের মনে হয়েছে আসলে বিজনেসটা শুধু বিজনেস না হয়ে মানে মানুষের জন্য কিছু, দেশের জন্য, জাতির জন্য, ইন্টারন্যাশনালি কন্ট্রিবিউশন করা যায় কিনা, এই সব চিন্তা থেকেই আমাদের মনে হয়েছে যে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করার স্কোপ আছে। বাংলাদেশে সোলার নিয়ে, সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে বা সোলার হোম সিস্টেম নিয়ে অনেক আগে থেকেই কাজ হচ্ছে। 2000 সাল থেকেই হচ্ছে, টুকটাক কাজ হচ্ছিল। কিন্তু 2015 সালে এসে আমাদের ম্যানেজমেন্ট যেটা চিন্তা করছিল যে আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এবং কমার্শিয়াল লেভেলে আমরা কাজ করব। এখন পর্যন্ত আমাদের ফোকাসটা আমরা ওইভাবেই রাখছি যে এটা শুধুমাত্র একটা বিজনেস না, শুধুমাত্র একটা জবের প্ল্যাটফর্ম না, পাশাপাশি আমরা ক্লাইমেট চেঞ্জেও কিছু কন্ট্রিবিউশন করতেছি। প্রায় 5 লাখ মেট্রিক টন কার্বন ইমিশন আমরা বাই দিস টাইম আমাদের প্রজেক্ট থেকে কিন্তু এটা রিডাকশন করা হয়েছে। এবং আপনারা 55টার বেশি জেলাতে কাজ করছেন? হ্যাঁ, 64টা জেলার মধ্যে 55টা জেলাতেই আমাদের প্রজেক্ট আছে। জি জি জি। এবং বড় বড় গ্রুপ অফ কোম্পানির সাথে আমাদের কাজগুলো হয়ে থাকে আর কি। চমৎকার। তো আপনারা ইউটিলিটি স্কেল এবং রুফটপ, হাইব্রিড অনেক ধরনের সেক্টরে কাজ করছেন। কোন সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা বেশি এবং সেটা কোন দিকে যেতে পারে আসলে? জি, থ্যাংক ইউ। আসলে সোলারের জন্য এখন পর্যন্ত যেই সোলার প্যানেলগুলোর এফিসিয়েন্সি 23% বা 24% পর্যন্ত সোলার প্যানেলের এফিসিয়েন্সি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। অর্থাৎ মানে 1 মেগাওয়াটের একটা প্রকল্প করতে প্রায় 80,000 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়, মানে প্রায় 3 একর জায়গার প্রয়োজন হয়। তো 3 একর জায়গা মানে হচ্ছে, বাংলাদেশ যেহেতু ছোট, কাজেই আমাদের কিন্তু অত ইউটিলিটি স্কেল যে সোলার পাওয়ার প্ল্যান্ট হবে, কিন্তু এর স্কোপ যে অনেক বেশি আছে, লং টার্ম যে আমরা এখানে থাকতে পারবো তা না। কিন্তু আমাদের যেটা স্কোপ আছে সেটা হচ্ছে রুফটপ নিয়ে আরও কাজ করার স্কোপ আছে। কারণ উপরের চালাগুলা, ছাদগুলা এগুলো কিন্তু পড়েই আছে। আমরা যদি এটাকে সুন্দরভাবে নিয়ে আসতে পারি, সারা বাংলাদেশে যত ছাদ আছে, যত শেড আছে, এগুলাকে যদি সব কিছু আমরা কমার্শিয়াল লেভেলে চিন্তা করি, তাহলে পরে যদি এগুলাকে নিয়ে আসা যায়, তাহলে রুফটপের উপরে কাজ করার স্কোপ বাংলাদেশের সবচেয়ে বেশি। চমৎকার। আমাদের সবার একটা ধারণা আছে যে সোলার প্যানেল ইনস্টলেশন ব্যয়বহুল হতে পারে বা এটা এক্সপেন্সিভ হতে পারে। তো আপনাদের একটা মোটো হচ্ছে অন টাইম ডেলিভারি এবং অন বাজেট ডেলিভারি। তো আপনারা কিভাবে এই দুটো আপনারা ব্যালেন্স করেন এবং এইটাতে আসলে আসল সিনারিওটা কি? হ্যাঁ, এটা ঠিক যে সোলার সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে বাজেটের যে প্রসঙ্গটা আসে, এটা সত্যি একটা সময় ছিল যে একটা 1 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করতে দেখা যাচ্ছে যে প্রায় 10 কোটি 15 কোটি এরকম টাকার প্রয়োজন হতো। কিন্তু ফর দ্য টাইম বিং সোলার প্যানেলের দাম যেরকমভাবে কমে গেছে বা টেকনোলজি যেরকমভাবে ইমপ্রুভ করছে, এবং আমরা যেভাবে কাজ করতেছি, আমরা চেষ্টা করি যে একসাথে
বাল্ক অ্যামাউন্টটা অর্ডার করার জন্য। তারপরে ওইটা আমরা স্প্লিট করি অন্যান্য বিভিন্ন প্রজেক্টে। তখন হয় কি দামটা কমে যায়। এবং আমাদের এখন কিন্তু খুবই কম্পিটিটিভ প্রাইসে কিন্তু এখন সোলার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 30 টাকার মতো পরে পার ওয়াট প্রোডাকশন করতে। তার মানে হচ্ছে এক ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে, যেটা আমরা ইউজ করি, বিদ্যুতের বিল যেটা আমরা দিই, এটা মোটামুটি 3 টাকা থেকে 3.5 টাকার মতো পার ইউনিট জেনারেশন কস্ট করে। যেটা হয়তো আমরা পিডিবি থেকে বা আরইবি থেকে এটা পিক টাইমে 12 টাকা, অফ পিক টাইমে 10 টাকা 50 পয়সা পার ইউনিট পড়ে। যেটা সোলার জেনারেশন থেকে যদি করে এটা 3 টাকা থেকে 3.5 টাকা মতো পড়ে। চমৎকার। নর্মালি এখন আমরা অনেক ধরনের নেক্সট জেনারেশন টেকনোলজি নিয়ে আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড ইন্টারেস্টেড। এই ধরনের কি কি নেক্সট জেনারেশন টেকনোলজি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জায়গা আছে? যেমন এআই মনিটরিং, তারপর বাইফেশিয়াল প্যানেল অ্যান্ড এই ধরনের কি টেকনোলজিস বাংলাদেশে সম্ভাবনা আছে এবং বলে মনে করেন? জি, থ্যাংক ইউ। জাস্ট বাইফেশিয়াল যে সোলার প্যানেল, আমরা বাই দিস টাইম বাইফেশিয়াল সোলার প্যানেল ইউজ করতেছি, অ্যান্টি ডাস্ট ইউজ করতেছি, অলরেডি কিন্তু বাংলাদেশে আসছে। এবং আমরা এখন আমাদের সবগুলো প্রজেক্টেই কিন্তু আমরা বাইফেশিয়ালই সাজেস্ট করি। আমরা সবসময় ক্লায়েন্টকে বলি যে বাইফেশিয়ালটা নিয়ে আসুন। এক্ষেত্রে সুবিধাটা কি? এটা সুবিধা হলো বাইফেশিয়ালটা হচ্ছে আপনার জেনারেশনটাকে লস করায় না, লস করতে দিবে না। এবং বাইফেশিয়াল নিচে যদি কোনো স্পেস থাকে, খুব অল্প হলেও কিছু জেনারেশন নিচ থেকেও হবে, যার ধরুন ওয়েস্টেজ তো হবেই না, মানে ইলেকট্রিসিটি লস তো হবেই না, উপরন্তু কিছু অ্যাডিশন হতে পারে। এটা হলো বাইফেশিয়ালের সুবিধা। আরেকটা যেটা বললেন এআই মনিটরিং সিস্টেম, আমরা এখানে যেখানে বসে আছি আপনি দেখেন একেও নীরব নিস্তব্ধ। এই পাশেই আমার যে কলিগরা কাজ করতেছে, ওরা সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ওরা কিন্তু এআই নিয়ে কাজ করতেছে এবং আমাদের স্ক্যাডা সিস্টেম নিয়ে আমরা বাই দিস টাইম কাজ করতেছি। এটা আমাদের রিসার্চ টিম। এখানে একটা টিম কনসিস্ট অফ 11 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ট্রিপল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। তারা সারাক্ষণ কি নীরবে নিবৃত্তে কিন্তু কাজ, আপনার পাশেই বসে আছে কিন্তু ওরা কাজ করতেছে। গত 2 বছর ধরেই আমরা এটা ডেভেলপমেন্টের কাজ করতেছি, রিসার্চ বেস কাজ ওরা করতেছে। বাই দিস টাইম আমাদের প্রোডাক্টও আমরা মার্কেটে নিয়ে আসছি এবং এই প্রোডাক্টটা স্ক্যাডা মনিটরিং সিস্টেম এবং আমাদের নিজেদের ডেভেলপ করা প্রোডাক্ট। আমাদের নতুন যে প্ল্যান্ট যেগুলো হচ্ছে সেগুলোতে আমরা বাই দিস টাইম কিন্তু এই স্ক্যাডা সিস্টেম মনিটরিং সিস্টেমটা দিচ্ছি এবং সেখানে আপনি রিমোটলি যে কোনো জায়গায়, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে তার প্রজেক্টটাকে সে মনিটরিং করতে পারতেছে। কতটুকু জেনারেশন হচ্ছে, কোন স্ট্রিংয়ে কী অবস্থা, কোথায় কত, কোন শেডের উপর কতটুকু জেনারেশন হচ্ছে, সবই করতে পারছে। পাশাপাশি তার টোটাল কোম্পানির মনিটরিং সিস্টেমও এই স্ক্যাডার ভিতরে নিয়ে আসা সম্ভব। তার প্রোডাক্ট, তারপরে তার ম্যান পাওয়ার, কোথায় কী হচ্ছে বা র মেটেরিয়াল সবই নিয়ে আসা সম্ভব এবং সেগুলো থেকে কস্টিং ক্যালকুলেশনও করা সম্ভব। এক কোম্পানি হেড লেভেলে বসে উনি কিন্তু একটা গ্লান্স সবই উনি দেখতে পাচ্ছেন যে ওনার একটা প্রোডাকশন করতে তার কস্টিং কী পরিমাণ হবে সে অফিসে বসেই ক্যালকুলেশন করে ফেলতে পারতেছে। ভাইরাস এটা কিন্তু অনেক বদারিং একটা ব্যাপার ছিল। তো এটা আমরা কিন্তু করে যাচ্ছি, অলরেডি করে যাচ্ছি এবং আমরাই একমাত্র কোম্পানি বাংলাদেশে এই স্ক্যাডা সিস্টেম আমরা ডেভেলপ করছি। আমাদের নতুন প্রজেক্টগুলোতে যেমন আমরা দিচ্ছি, পাশাপাশি বাই দিস টাইম কিন্তু আমরা কিছু এক্সপোর্টও করতেছি চায়নাতে, ইউরোপিয়ান মার্কেটে আমরা কিছু এক্সপোর্টও বাই দিস টাইম আমাদের এক্সপোর্ট বিজনেসও আছে এই সফটওয়্যার নিয়েই। চমৎকার। তো আমরা বাংলাদেশে এটা কেমন রেসপন্স পাচ্ছি? আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। মানে লাস্ট 1 ইয়ার না, লাস্ট 2 ইয়ার্স আমরা যতগুলো প্রজেক্ট করছি এবং সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের ক্লায়েন্টকে অফার করি কেউ কিন্তু নিরুৎসাহিত হয় না, বরং তারা এনকারেজ ফিল করে এবং তারা সেটা নেয় এবং এটা নিচ্ছে। আমরা খুব অল্প প্রাইসে দিচ্ছি, সেই জন্যই হয়তো আরও বেশি নিচ্ছে। চমৎকার। আমরা জানতে চাই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কমার্শিয়াল লেভেলে এখনও গ্রিন টেকনোলজি আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারিনি, সেটা কিভাবে আপকামিং ডেতে সম্ভব হতে পারে এবং করলে আমরা কি ধরনের একটা চেঞ্জ দেখতে পারবো? এই সোলারের একটা সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা আছে। অসুবিধা হলো সোলারকে কখনোই কিন্তু মানে ফার্স্ট প্রায়োরিটিতে ইলেকট্রিসিটির সোর্স হিসেবে ব্যবহার করা সম্ভব না। এই সবসময় এটাকে সেকেন্ডারি রাখতে হচ্ছে। কারণ এই মুহূর্তে আমরা এখন ধরেন 5টা বাজে, এই 5টার সময় কিন্তু আমরা বাইরে কিন্তু সোলার নাই, মানে লাইট নাই মানে কিন্তু জেনারেশন অফ। যে এই যে হঠাৎ করে মেঘ চলে আসলো, সোলার জেনারেশন বন্ধ হয়ে গেল, এই সময়টা
মানে সাপোর্ট দেওয়া কিন্তু খুব টাফ। যার ধরুন সোলারকে সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে এটা একটা সেকেন্ডারি সাপোর্ট, ইলেকট্রিসিটি সেকেন্ডারি সাপোর্ট। বাংলাদেশে প্রচুর স্কোপ রয়ে গেছে, যেটা আপনি বলতেছিলেন। আমাদের দেশের কমার্শিয়াল লেভেলে এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মানে প্রচুর স্কোপ রয়ে গেছে এবং মানুষ কনসাস হচ্ছে। এটার উপরে কিছু কাজ করা উচিত, গভর্নমেন্টের কিছু কাজ করা উচিত। আমাদের দেশে হয় কি মানে গভর্নমেন্টগুলো খুব আনরেস্ট হওয়ার জন্য ভ্যাট, ট্যাক্স, ট্যারিফ এইগুলা নিয়ে বেশ কিছু জটিলতা আছে। পলিসি লেভেলে বেশ কিছু কাজ করার স্কোপ আছে। যেমন ধরেন একটা সোলার পাওয়ার প্ল্যান্টে সবার মাথার ভিতর থাকে সোলার প্যানেলই বুঝি একমাত্র একটা আইটেম যেটা দিয়ে সোলার এনার্জি জেনারেশন করা যাবে। বিষয়টা তো তা না। সোলার প্যানেল একটা পার্ট, প্যানেলটা রাখার জন্য স্ট্রাকচার দরকার আছে, ইনভার্টার দরকার আছে, কেবল দরকার আছে, ডিসি কেবল, এসি কেবল দরকার আছে, বিভিন্ন ধরনের মনিটরিং টুলস দরকার আছে, বিভিন্ন ধরনের ব্রেকার দরকার আছে, বিভিন্ন অনেক কিছু দরকার, অনেক ইকুইপমেন্ট দরকার আছে, প্রায় 100টা বা হান্ড্রেডস অফ ইকুইপমেন্ট দরকার আছে। কিন্তু গভর্নমেন্ট করছে কি, যেমন ধরেন ইন্ডাস্ট্রি লেভেলে সোলার প্যানেলের 1% ট্যারিফ আছে, ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল লেভেলে এটা 11% আছে। আবার স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু 58% ট্যারিফ আছে। তার মানে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে হয়তো কেউ ভাবছে যে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে করলে পারে 1%-এ করতে পারবে, তা কিন্তু না। ওভারঅল তার যে টোটাল ইকুইপমেন্টের যদি অ্যাভারেজ করেন তবুও দেখা যাচ্ছে 10% হয়ে গেছে ট্যারিফ। তার মানে কস্টিংটা 10% বেড়েই গেল। কমার্শিয়াল লেভেলে গেলে তো আরও মনে করেন অনেক বেশি। এখানে কাজ করার বিষয় আছে, গভর্নমেন্টের কাজ করা উচিত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছে তাদেরও উচিত এই বিষয়টাকে ফোকাস করে রিপোর্ট হওয়া। যেমন আজকে আপনার এই উদ্যোগটা ভালো লাগছে যে আপনি জার্নালিজম আছেন, এখানে আপনারা চাচ্ছেন যে এই সেক্টরকে হাইলাইট করে কিছু রিপোর্টিং করার জন্য। এটা একটা গুড উদ্যোগ। কিন্তু অন্যান্য সেক্টরগুলো তো সাংস্কৃতিক সংগঠনগুলোকে আগে আসা উচিত, গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলোকে আগে আসা উচিত, টিভি চ্যানেলগুলোতে আগে আসা উচিত। তারা যদি সবাই আগে আসে তাহলে অবশ্যই বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। অ্যাবসলিউটলি, এবং আমরাও সেটা এক্সপেক্ট করব। আর এখানে লাইক ইউ সেড যে একটা গ্যাপ আছে মানুষের জানার, বুঝার বা অ্যাওয়ারনেসের একটা গ্যাপ আছে, শিক্ষার, লিটারেসির একটা গ্যাপ আছে। তো সেই প্রসঙ্গে জানতে চাইবো যে যারা এন্টারপ্রেনার হিসেবে এই সাস্টেইনেবল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, ইম্প্যাক্টফুল কিছু করতে চায়, তাদের জন্য আপনার কি আসলে সাজেশন বা অ্যাডভাইস থাকবে? জি, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় এন্টারপ্রেনার হিসাবে বা যারা জব করতে চায় তাদেরও অনেক স্কোপ আছে, কিন্তু টেকনিক্যাল লোকের খুব অভাব বাংলাদেশে। কারণ আপনি দেখেন এই সোলার সেক্টরে আমরা যারা আছি এখানে কিন্তু সবাই ট্রিপল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু এখানে কারো কাজ নাই। ইঞ্জিনিয়ার ছাড়া কাজ নাই। কিন্তু বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠান থেকে যেসব ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ছেলেপেলে কিন্তু দেশে থাকছে না, এনি হাউ এরা কিন্তু চলে যাচ্ছে। আমি এই পর্যন্ত দেখলাম না যে আমাদের গভর্নমেন্ট যেসব ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সেখান থেকে খুব ফিউ অফ পিপল মানে এই সেক্টরে কাজ করতেছে। ভাইরাস মানে যেটা করতেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, ছাত্ররা, তারা কিন্তু এই সেক্টরকে আগায় নিয়ে যাচ্ছে মারাত্মকভাবে। তারাই আগায় নিয়ে যাচ্ছে, তারাই লিডিংয়ে আছে বলতে গেলে। এই সব প্রতিষ্ঠানগুলোকেও আগে আসতে হবে, তাহলে পরে হয়তো আমরা ভালো একটা জায়গায় পৌঁছে যাবো আর কি। অ্যাবসলিউটলি, আমরাও চেষ্টা করব আমরা যে আপনাদের এই প্ল্যানগুলো এবং আমরা সবার কাছে ছড়িয়ে দিব এবং সবাই একসাথে এসে আমরা এই সেক্টরের ফিউচারের জন্য কিছু একটা করব একসাথে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল কনভারসেশন। অ্যান্ড আমাদের ভিউয়ার্সকে একটু শুভেচ্ছা বার্তা দিয়ে এখানে আমরা শেষ করতে যাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। এবং আপনারা যারা দেখলেন, শুনছেন, তাদের সবাইকে বলবো যে আমরা যারা এই সেক্টরে আছি আমরা কাজটাকে এনজয় করি, মনে করি যে আমরা এই ধরিত্রীর জন্য, এই পৃথিবীর জন্য কিছু কন্ট্রিবিউশন করতেছি কাজের ফাঁকে ফাঁকে। আর যারা আসতে চান তাদেরকে ওয়েলকাম জানাই। আমাদের এখানে যদি কোনো সাজেশন কারোর প্রয়োজন থাকে আমরা তাদেরকে সাজেশন দিয়ে হেল্প করতে পারি। কেউ যদি এন্টারপ্রেনারশিপেও আসতে চান সেক্ষেত্রেও অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু লেখাপড়া করেই আসতে হবে। যারা জব করতে চান তাদেরও এই দিকে একটু ন্যাক থাকা লাগবে, ইউনিভার্সিটিতে এই রিলেটেড সাবজেক্টগুলো একটু পড়াশোনা করতে হবে, তাহলে পরে এই কাজটা করা খুব সহজ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। উইথ দ্যাট শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন এপিসোডে। ভালো থাকবেন।